নতুন স্বপ্ন নিয়ে ৫ জন বন্ধু বিদেশের অচেনা এক শহরে পা বাড়িয়েছিল। হাসি আনন্দে ভরা তাদের বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য। কিন্তু এক জন্মদিনের রাতে আনন্দের মাঝে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। যার জন্মদিন তারই মৃত্যু হয়। আর এখান থেকেই শুরু হয় একের পর এক ভয়ানক রহস্যের। এটা কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এর পিছে অন্ধকার কোনো সত্য লুকিয়ে আছে? মাত্র ৪৮ ঘন্টার মাঝে ঘটনা এমনভাবে মন নেয় যা তাদের জীবনটা চিরতর বদলে দেয়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি ২০২৪ সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি দি বার্থডে বয়ের কথা। এটা এমন এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত মুভি যার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে টুইস্টার রহস্য। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনে চলে যাচ্ছি। গল্পের শুরুটা হয় ৫ স্টুডেন্টকে দেখিয়ে। প্রথমে আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। এই যে ছেলেটা লুঙ্গি ডান্স দিচ্ছে তার নাম ভেঙ্কি। সোফায় বসা একজনের নাম সাত্তি আর একজন সাই। এই যে ছেলেটা ল্যাপটপে মুভি দেখছে তার নাম বালু। আর যে রান্না করছে তার নাম অর্জুন। এরা ৫ জন একই গ্রামে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, এমনকি এখন একই সাথে ৫ জনই স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে এসেছে। ৫ জনই খুব ভালো বন্ধু, তাই একসাথেই থাকে। আবার কাজগুলো নিজেদের মাঝে ভাগাভাগি করে নেয়, ঠিক যেমনটা মেসে হয়ে থাকে। এক একদিন এক একজনকে এক একটা কাজ করতে হয়। ঠিক তেমনি আজ রান্নার কাজটা পড়েছে অর্জুনের উপর, তবে থালা বাসন ধোয়ার কাজটা ভেনকির। কিন্তু ভেনকি একটু ফাঁকিবাজ টাইপের, তাই এই সেই বলে এড়ানোর চেষ্টা করছিল। তখনই অর্জুনের বোন সৈয়তার বান্ধবী প্রিয়া কল করে অর্জুনের কাছে বিদেশে পড়তে আসার বিষয়ে অ্যাডভাইস চাচ্ছিল। অর্জুন ও প্রিয়াকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছিল যে এখানে আসলে কী কী ফেস করতে হবে বা আসার আগে কোন কোন প্রিপারেশন নিয়ে আসতে হবে, এই সব আর কি। এরপর সবাই একসাথে খাবার খেতে বসে। আজ আবার বালুর বার্থডে, তাই অন্যরা চাচ্ছিল বাইরে বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। তবে ভেনকি বলে তা করতে হবে না, বালুর বার্থডে সেলিব্রেট করতে আমি স্পেশাল প্ল্যান করে রেখেছি। তবে এক্স্যাক্টলি ভেনকি কী প্ল্যান করেছে তা সারপ্রাইজ হিসেবে রেখে দেয়। আর রাতের বেলা সবাই নিচে এসে দেখে ভেনকি নিচে পার্টি করতে সব কিছু সাজিয়ে রেখেছে। সবার জন্য বিয়ার এনেছে। ভেনকি প্রথমেই সবাইকে নিয়ে বিয়ার খাওয়ায়। আর এরপরই ভেনকির আসল চমক সামনে আসে। ভেনকি ২ জন ডান্সারকে হায়ার করেছে। মেয়ে দুটোকে দেখে সবার তো চোখ কপালে। বিয়ারের সাথে ওই মেয়ে দুটোর সাথে নাচ গানে তারা মেতে ওঠে। এভাবে বেশ কিছুক্ষণ সময় পার করে একসময় মেয়ে দুটো চলে যায়। আর এরপরই ভেনকিকে দেখা যায় একটি মদের বোতলের মধ্যে হিসু করছে। ভেনকি মদের সাথে হিসু মিক্স করে বালুকে বলে, তোর জন্য আমি স্পেশাল একটি ড্রিঙ্ক অর্ডার করেছি, এই নে সেই ড্রিঙ্ক। অর্জুনরা বালুকে খেতে বললে বালু ঢক ঢক করে তাই খাচ্ছিল। দামি ব্র্যান্ডের বোতল দেখে সাইও খেতে চাচ্ছিল। অর্জুন তখন সাইকেও জানায় যে ওই ড্রিঙ্কে আমরা হিসু মিক্স করেছি, তুই খাবি? তবে এরপর সবাই মিলে কেক কাটতে যায়। ড্রিঙ্ক করে সব কটার অবস্থা একদমই বাজে। এই জন্য কেক কাটতে গিয়ে তারা আগে বালুকে বার্থডে বাম দিতে যায়। বালুও বুঝতে পারছিল এখন তাকে গণধোলায় দেওয়া হবে, তাই বালু রুমের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অবশ্য কিছুক্ষণ পর খুলে দিলে সবাই আবার বালুকে জোর করে ধরে নিয়ে আসে। আর কেক কাটার কথা বলে বালুর মাথা কেকের মধ্যে চেপে ধরে। শুধু তাই নয়, মাথার মধ্যে বিয়ার ঢালছে, ওই হিসু মিক্স করা ড্রিঙ্ক ঢালছে, কেউ তো আবার ডিম এনে মাথায়ও ভাঙছে। বালু বারবার অনুরোধ করছিল, গাইস অনেক হয়েছে আর না, কিন্তু সব কটাই তো নেশাগ্রস্ত, কে শোনে কার কথা। তাই কিছুক্ষণ এভাবে চলার পর ৪ জন মিলে বালুকে চ্যাংতোলা করে দোলাচ্ছিল। তবে হঠাৎ করে অসতর্কতাবশত তাদের হাত ফসকে বালু পাশে থাকা একটি কাচের টেবিলের উপর পড়ে যায়। সবাই তো পুরো হতভম্ব হয়ে গেছে, এটা কি হয়ে গেল। ভেনকি সাথে সাথে বালুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু বালু কোনো সাড়া দিচ্ছে না দেখে ভেনকি বালুর নার্ভ চেক করে দেখে বালু তো মারা গেছে। সাথে সাথে সবার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল। এখন কি হবে? আবার বালুর মা বারবার বালুর ফোনে কল করে যাচ্ছে। তখনই দরজার বেলটিও বেজে ওঠে। ভেনকিরা তো পুরো কাঁপতে শুরু করেছে। তবে ভেনকি আর অর্জুন ভয়ে ভয়ে দরজা খোলা মাত্রই দেখে দরজার বাইরে ২ জন পুলিশ দাঁড়িয়ে আছে। অবশ্য পুলিশ জানায় তাদের ঘর থেকে অনেক শব্দ আসায় প্রতিবেশীরা তাদের নামে কমপ্লেন করেছে। তখন অর্জুনকে দেখিয়ে দিয়ে বলে, ওর জন্মদিন তো, তাই আমরা পার্টি করছিলাম। পুলিশ জানতে চায় তোমরা ঘরে কতজন আছো। ভেনকি তখন চালাকি করে বলে, আমরা ৪ জন আছি। তবে এমনটা আর হবে না। এই জন্য পুলিশ ভেনকিদের একজনের আইডির ডিটেলস নিয়ে তাদেরকে সাবধান করে চলে যায়। পুলিশের ঝামেলা থেকে না হয় বাঁচা গেল, কিন্তু বালুর এখন কি হবে? সাই বলছিল পুলিশকে সব বলে দিই যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ভেনকির কথা বিশ্বাস করবে না, উল্টো আমাদের জেলে পাঠাবে। আবার বালুর মা তখনও ফোন করেই যাচ্ছে। তাই সবাই মিলে অর্জুনের বড় ভাই
ভারতকে এই বিষয়ে জানানোর সিদ্ধান্ত নেয়। কারণ ভারত এখানে একটি ল ফার্মে চাকরি করে, তাই সবার ধারণা ভারত কোনোভাবে তাদেরকে বাঁচাতে পারবে। তাই অন্যদের অনুরোধে অর্জুন ভারতকে কল করে এখনই তাদের এখানে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে ভারত এসেও পড়ে। তবে প্রথমে ঘরে সাজসজ্জা দেখে ভারত ভাবছিল ওরা পার্টি করতে হয়তো ডেকেছে। তবে বালুর বডি পড়ে থাকতে দেখা মাত্রই ভারত ও বালুর নার্ভ চেক করে দেখে বালু তো মারা গেছে। ভারত জানতে চায় কি হচ্ছে এখানে, তোমরা কি করেছো সত্যিটা বলো। তখন বাকিরা ভারতকে বোঝায় যে আমরা তো শুধু ওর বার্থডে সেলিব্রেট করছিলাম, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, এখন আপনি আমাদের বাঁচাতে পারেন। ভারতের কথা এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটা একটা মার্ডার। আমি বা এখন কী করব? আগে পুলিশকে জানাতে হবে। তখন সবাই ভারতকে অনুরোধ করে যে পুলিশকে জানালে আমাদের লাইফটা শেষ হয়ে যাবে, আর আমরা তো ইচ্ছা করে করিনি। এখন আপনি কিছু একটা করে আমাদের বাঁচান। ভারতের কথা এখানের আইন অনেক স্ট্রিক্ট, পুলিশকে না জানালেও কোনো না কোনোভাবে তো জেনে যাবেই। বডি বা আমরা কী করব? ভেনকিরা 4 জন ভারতকে শুধু বলে যাচ্ছে একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারবেন, এই জন্য আপনাকে ডেকেছি, দয়া করে আমাদের বাঁচান। ভারত তখন একটু চিন্তা ভাবনা করে জানতে চায় এ ব্যাপারে অন্য কেউ কিছু জানে। ভেনকিরা বলে আর কেউ জানে না, শুধু আপনাকে জানিয়েছি। ভারত বলে একটাই সলিউশন আছে, তোমরা তো স্টুডেন্ট ভিসায় এখানে এসেছ, পুলিশকে আমরা কিছু না জানালে পুলিশ তোমাদের কখনই খুঁজতে আসবে না, তাই এই ব্যাপারে জানতেও পারবে না। এদিকে বালুকে না পেয়ে বালুর মা সাত্তিকে কল করছে। সাত্তিও ভয়ে বারবার কল কেটে দিচ্ছে। ভারতের কথা এভাবে কতক্ষণ কল কেটে দিবে? সত্যিটা একসময় তাদেরকে বলতেই হবে, কিন্তু বলবোটা কিভাবে? সাই বলছিল আমরা যদি ওর পরিবারকে বলি যে ও দেশে ফিরে গেছে। ভারতের কথা এভাবে কতদিন কাটানো যাবে? একটা স্থায়ী সমাধান তো লাগবে, এখন না হোক পরে সত্যটা জানতে পারলে তখন আরও বেশি সমস্যা হবে। অর্জুন বলে আমরা তাদের বলি যে বালু 1 মাস যাবৎ অন্য দেশে গিয়েছে। ভারতের কথা বালুকে যখন খুঁজে পাবে না তখন তারা পুলিশের কাছেই যাবে। ভারত চিন্তা ভাবনা করে বলে সবথেকে ভালো হবে ওর বাবা মাকে এখনই সব কিছু খুলে বলা। তোমাদেরকেও তাদের বোঝাতে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমরা তাদের হাতে পায়ে ধরে তাদেরকে অনুরোধ করবে যাতে তারা পুলিশের কাছে না যায়, না হলে তোমাদের লাইফ শেষ হয়ে যাবে। ভেনকির কথা তারা কি আমাদের কথা শুনবে? ভারত বলে দেখো, এছাড়া তো আমাদের আর কোনো অপশন নেই, আর তারা তো আমাদের এলাকারই, তাই না? চেষ্টা তো করতে হবে। তখনই বালুর মা কল করলে সাত্তি আবার রিসিভ করে। তবে সাত্তি সত্যটা বলতে সাহস পাচ্ছে না। সাত্তি বলছিল বালুর তার জন্মদিন, সবার সাথে পার্টি করছে, আমি পরে আপনাকে কল করতে বলবো। কিন্তু বালুর মা বলে তুমি একবার ওকে দাও, আমি ওকে একবার উইশ করি। এখন সাত্তি কি করবে? সাত্তি বুঝতে না পেরে আবারও কল কেটে দেয়। কেউই সত্যিটা বলতে সাহস পাচ্ছে না। এই জন্য আবার কল করলে ভারত রিসিভ করে প্রথমে নিজের পরিচয় দিয়ে বালুর মাকে সত্যিটা বলে যে ওরা বালুর বার্থডে সেলিব্রেট করছিল, অ্যাক্সিডেন্টালি বালু মারা গেছে। শোনা মাত্রই বালুর মা কলটি কেটে দেয়। তবে এবার বালুর বাবা কল করে। বালুর বাবা প্রথমে ভাবছিল ভেনকিরা হয়তো বা প্র্যাঙ্ক করছে, কিন্তু ভারত তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে এখানে আসলে কি ঘটেছে। শোনার পর সেও কল কেটে দেয়। ভেনকিরা ভারতকে বারবার বলছিল ওনাদের আবার কল করুন, ওনাদের বলুন যাতে পুলিশকে না জানায়। ভারতের কথা মাত্রই ছেলের মৃত্যুর কথা জানতে পারল, ওনাদের একটু সময় দাও, ওনরাই কল করবে। এরপর সবাই কলের অপেক্ষা করছিল। তখন সাত্তির বাবা কল করে সাত্তির কাছে জানতে চায় তোরা কি করছিস, সত্যিটা বল। বালুর বাবা তো ভেনকিদের বাড়িতে এসেছে, ভেনকি ফোন ধরছে না কেন? মূলত ভেনকি উপরে ফোন রেখে এসেছিল, তাই শোনা মাত্রই ভেনকি উপরে গিয়ে দেখে তার বাবা কল করছে। ভেনকি তার বাবাকেও বোঝায় যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভেনকির বাবা বলে বালুর বাবা তো বলছে তোরা বালুকে খুন করেছিস। এদিকে ভেনকির সাথে কথা বলা অবস্থাতেই বালুর বাবা ভেনকির বাবাকে বলছিল ওরা আমার ছেলেকে খুন করেছে, আমি পুলিশের কাছে যাচ্ছি, সবাইকে আমি দেখে নিব। ভেনকির বাবা অনেক বোঝানোর চেষ্টা করলেও বালুর বাবা চলে যায়। এরপর ভেনকিও অন্যদের জানায় বালুর বাবা পুলিশে কমপ্লেন করতে যাচ্ছে। এর মধ্যে ভারতের কাছে প্রবীণ নামে একজনের কল আসে। মূলত প্রবীণ ভেনকির ফুপুর ছেলে। প্রবীণ এখানে একটি শপে চাকরি করে, আর প্রবীণের ভরসাতেই ভেনকিরা এখানে এসেছে। এই বাড়িটিও প্রবীণের ভাড়া নেয়া। ভেনকির বাবা প্রবীণকে কল করে সব কিছু জানিয়েছে, এই জন্যই প্রবীণ ভারতকে কল করেছে। ভারতও বলে আমি তোর বাসাতে আছি, তুই এখানে আয়, এরপর দেখি কি করা যায়। প্রবীণ জানায় আমি তো সকাল 9টার আগে আসতে পারবো না, মামারা বালুর পরিবারের সাথে কথা বলছে, তুই ওখানেই থাক, আমি এসে এরপর দেখছি কি করা যায়। এরপর ভারত সবাইকে বলে তোমরাও দ্রুত তোমাদের পরিবারকে কল করো, তাদেরকে সব কিছু খুলে বলো, বোঝানোর চেষ্টা করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাই ভারতের কথা মতো সবাই যার যার বাবা মাকে কল করে সাধ্যমতো বোঝানোর চেষ্টা করে। রাতভর পরিবারের সাথে কথা হচ্ছে। এভাবে সকাল হয়ে যায়।
আর সকাল হতে ভারতের বাবা আর সাত্তির বাবা কল করে জানায় তারা রাতভর বালুর বাবার সাথে কথা বলেছে, তাকে তারা কনভিন্স করার চেষ্টা করেছে। এই জন্যই বালুর বাবা পুলিশের কাছে যায়নি। ভারত ও সাত্তিদেরকে জানায় পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, দেশের বিষয়টি তারা সবকিছু দেখবে। এখন যে কোনোভাবে বালুর বডিটি ডিসপোজ করতে হবে, কিন্তু কিভাবে করবে? তখনই প্রবীণ এসে পড়ে। ভারত প্রবীণকে সবকিছু খুলে বলে যে বালুর বাবাকে কনভিন্স করা গেছে, এখন ওর বডির কি করব। তবে প্রবীণ কোনো কথা না বলে ভারতকে উপরের ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ করে প্রবীণ বলে, তুই জানিস এই কাজ কতটা রিস্কের? পুলিশ জানতে পারলে পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর ওরা যেটা করেছে তার জন্য তুই কেন নিজের লাইফটা রিস্ক নিচ্ছিস? ভারতের কথা, আমার ভাই যদি ইনভলভ না থাকতো আমি এই রিস্ক নিতাম না। আর ওরা ছোটবেলার বন্ধু, এক পরিবার আরেক পরিবারকে জানে। কিন্তু তারপরও প্রবীণ নিজের লাইফের রিস্ক নিতে চাচ্ছে না। প্রবীণের কথা, এই বাড়িটা আমার ভাড়া নেয়া, এখানে কিছু হলে সব দায়ভার আমার উপর এসে পড়বে। ভারত বোঝায় কেউ তো কিছুই জানবে না। তারপর প্রবীণ কোনো রিস্ক নিতে চাচ্ছে না দেখে ভারত বলে, ঠিক আছে, তোর কিছু করতে হবে না, আমি ওদের পাশে আছি। তাই প্রবীণ অনেক চিন্তা ভাবনা করে ভারতকে বলে, ঠিক আছে, মামার সাথে কথা বলে দেখছি কি করা যায়। প্রবীণ তার মামা মানে ভেনকির বাবাকে কল করে। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, প্রবীণের বাবা মারা যাওয়ার পর ভেনকির বাবাই প্রবীণকে বড় করেছে, পড়াশোনা করিয়ে নিজ অর্থায়নেই প্রবীণকে এখানে পাঠিয়েছিল। আর পরবর্তীতে ভেনকিকেও প্রবীণের ভরসাতে এখানে পাঠিয়েছে। তাই ভেনকির বাবা প্রবীণকে অনুরোধ করে, যে কোনোভাবে ভেনকিকে বাঁচা, এখানে সবকিছু আমরা দেখছি, ওখানে তুই দেখ। কিন্তু প্রবীণ তার মামাকে বলে যে এই কাজটা অনেক রিস্কের, প্রবীণ এই রিস্ক নিতে যাচ্ছে না। প্রবীণের মুখে এটা শুনে ভেনকির বাবা একটু হতাশ হয়ে যায়। সেও যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে। তাই প্রবীণ এক সময় বলে, ঠিক আছে মামা, আমি দেখছি কি করতে পারি। মামার কলটি কাটা মাত্রই প্রবীণ নিচে গিয়ে ভেনকিকে মারতে শুরু করে যে এটা তুই ইন্ডিয়া ভেবেছিস, যা ইচ্ছা তাই করে বেড়াবি, এখন পুলিশ জানতে পারলে কি হবে। অর্জুনরা প্রবীণকে অনুরোধ করে, দয়া করে কোনোভাবে আমাদেরকে বাঁচান। তবে প্রবীণ বলে, তোমাদের যা ইচ্ছা করো, আমাকে এর মধ্যে টানবে না, আমি তোমাদের কোনোভাবে হেল্প করতে পারবো না। আর কোনোভাবে যদি পুলিশ জানতে পারে তখন আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিব যে আমি কিছুই জানি না, যা কিছু করার তোমরাই করেছ। অবশ্য প্রবীণের কথায় অর্জুনরা রাজি হয়ে যায়। প্রবীণ জানতে চায় এখন কি করবে। সাত্তি তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, বালুর বডিটি দূরে কোথাও নিয়ে মাটিতে পুঁতে রাখলে কেমন হয়। অর্জুনের কথা মোটেও না, আজ হোক কাল হোক কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পেয়ে যাবে। আবার সাই বলছিল, আমরা তো হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়েও ওর বডি নষ্ট করে দিতে পারি, যেমনটা টিভিতে দেখা যায়। প্রবীণের কথা, সেটা মুভিতেই সম্ভব, বাস্তবে নয়। বডি নষ্ট করতে হলে যে অ্যাসিড লাগবে, ওই পরিমাণ অ্যাসিড কেনার পারমিটও আমাদের কাছে নেই। প্রবীণ ভারতের কাছে জানতে চায়, তুই কি প্ল্যান করছিস? ভারত তখন বাড়ির পিছনের দিকটা দেখিয়ে দেয় যে একমাত্র সেফ জায়গা এটাই হবে, আমরা বালুর বডিটি এখানে পুঁতে রাখতে পারি, তাহলে কেউ কিছু জানতে পারবে না। প্রবীণের কথা, তোমরা না হয় 2 থেকে 3 বছর থেকে চলে যাবে, এই বাড়িটি তো 30 বছরের জন্য মর্টগেজ করা, পরবর্তীতে কেউ এসে যদি বডির খোঁজ পায় তখন কি হবে? ভারতের কথা, সেজন্যই বাড়িটি কিনে নিতে হবে। তবে ভারতের কথায় ভেনকিরা রাজি হয়ে যায় যে তারা 4 জন মিলে কোনোভাবে বাড়িটি কেনার ব্যবস্থা করবে। আর এটা করতে পারলেই ওই বডির কথা ভবিষ্যতে কেউই জানতে পারবে না। ভারত বল, ঠিক আছে, তাহলে তোমরা মাটি খোঁড়া শুরু করো। আর অবশ্যই এটা দিনের বেলায় করতে হবে, দিনের বেলা করলে কেউ সন্দেহ করবে না, কারণ দিনের বেলা সবাই কাজে থাকে। রাতের বেলা মাটি খুঁড়লে সেখানে শব্দ হবে, আশেপাশের মানুষজন কমপ্লেন করতে পারে। তাই যা করার দিনের আলোতেই করতে হবে। ভারত বলে, শুধু বডি পুঁতে রাখলেই হবে না, বালুর সকল রেকর্ড মুছে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে কেউ বালুর খোঁজ করতে না আসে। আমরা বালুর সম্পর্কে কাউকে কিছু বলবো না, ইন্ডিয়াতেও তারা কমপ্লেন রেজিস্টার করবে না, কিন্তু বালুর কোনো তথ্য যদি কোথাও থাকে, ভবিষ্যতে কেউ খোঁজ করতে আসে, তখন আমাদের জন্য সমস্যা হতে পারে। এই জন্য বালুর ফোন কন্ট্যাক্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকি ইউনিভার্সিটির রেকর্ডও চিরতর মুছে ফেলতে হবে। তবে বালুর সকল পার্সোনাল ডিটেলস যেহেতু ওরা জানে, তাই অনলাইনে বালুর ইউজার আইডি দিয়ে লগ ইন করে অর্জুন ইউনিভার্সিটিতে বালুর অ্যাডমিশন ক্যান্সেলের আবেদন জমা দিয়ে দেয়। আবার ব্যাংকে কল করে বালুর সকল ডিটেলস প্রোভাইড করে বালুর ব্যাঙ্ক অ্যাকাউন্টও ক্লোজ করে দেওয়া হয়। তার সাথে বালুর নামে এখান থেকে ইন্ডিয়া যাওয়ার একটি ফ্লাইট টিকিটও বুক করা হয়, যাতে সবাই মনে করে বালু এখান থেকে ইন্ডিয়া চলে গেছে। এ পর্যন্ত সব প্ল্যানই ঠিকঠাক মতোই চলছিল। তবে সমস্যাটা তখনই হয়ে দাঁড়ায় যখন বালুর বাবা ভারতকে কল করে জানায় বালুর মাকে নিয়ে সে এখানে আসছে। তবে তারা যেহেতু এখানে আসছেই, তাই ভারতের আর কিছু করানো নেই। এজন্য ভারত প্রথমেই বালুর বডিটি সুন্দর করে ক্লিন করতে বলে। ভারতের কথা, ওর বাবা মা যদি ওকে এমন অবস্থায় দেখে তাহলে অন্য কিছু ভাবতে পারে। তাই পুরো ঘর পরিষ্কার করা হয় এবং বালুর বডিটি মাঝখানে একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এখানে সব কিছু ক্লিন করা হয়ে গেলে
ভেঙ্কিরা 4 জন একটি রুমের মধ্যেই ছিল। তারা বুঝতে পারছে না বালুর বাবাকে তারা কীভাবে ফেস করবে। তখনই সাহেব ভিকিকে বলে ওঠে, সব কিছু তোর জন্য হয়েছে। তুই যদি এভাবে পার্টির প্ল্যান না করতি তাহলে এত কিছু হতো না। অবশ্য ভেঙ্কির কথা, তখন তো তোমরা খুব বেশি মজা করছিলে। তখন তো তোমরা বলনি যে আমার জন্য হয়েছে। এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সব দোষ আমার হচ্ছে। সায়ের সাথে সাত্তিও একই কথা বলে যে তুই যদি এভাবে পার্টির প্ল্যান না করতি তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। এতে করে ভেনকি আরও বেশি উত্তেজিত হয়ে যায়। ভেনকি বল, ঠিক আছে, সব দোষ তো আমার। আমি বালুর বাবাকে বলবো আমি ওকে মেরে ফেলেছি, তোদেরকে কিছু বলতে হবে না। তখন অর্জুন সবাইকে থামিয়ে বোঝানোর চেষ্টা করে, এখন নিজেদের মধ্যে লড়াই না করে এখন চিন্তা করো বালুর বাবা যখন আসবে তাকে আমরা কীভাবে বোঝাবো। আবার অন্যদিকে প্রবীণ আর ভারত এক রুমে বসে আছে। তবে প্রবীণকে চিন্তিত দেখে ভারত জানতে চাচ্ছিল তুই কি চিন্তা করছিস। প্রবীণ তখন ভারতকে বলে, আমরা যখন ছোট ছিলাম আমরা বার্থডেতে এমন অনেক মজা করেছি, তবে কখনো কি শুনেছিস কেউ মারা গেছে? আবার ওর শরীর থেকে কোনো রক্ত বের হয়নি, শরীরে কোনো ক্ষত নেই। ব্যাপারটা কেমন যেন আজব লাগছে। তোরা যখন বডি মুভ করছিলি আমি লক্ষ্য করলাম বালুর বডি পিঙ্ক কালার ধারণ করেছে। ভারতের কথা, তার মানে কি এটা খুন? প্রবীণ বলে, তা আমি জানি না, তবে আমরা একটা কাজ করতে পারি। বালুর বাবা মায়ের আসতে সময় লাগবে, ওই সময়ের মধ্যে আমরা ওদেরকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে বিষয়টা খতিয়ে দেখতে পারি। প্রবীণের কথায় ভারতও রাজি হয়। এরপর প্রবীণ এবং ভারত আলাদা আলাদাভাবে সবার সাথে কথা বলে বোঝার চেষ্টা করে যে বালুর সাথে ওদের কোনো সমস্যা ছিল কিনা। সবাই জানায় তারা ছোট থেকে একসাথে পড়াশোনা করেছে। শুধুমাত্র বিটেক করার সময় বালু অন্য একটি কলেজে ভর্তি হয়েছিল, আর এছাড়া তাদের মধ্যে কোনোরকম কোনো ইস্যুই ছিল না। এমনকি বালুর অন্য কারোর সাথে সমস্যা আছে কিনা সে ব্যাপারেও কেউ কিছু বলতে পারছে না। তো মোটামুটি সবার সাথে কথা বলার পর প্রবীণ আর ভারত চিন্তা করছিল ওদের মধ্যে যেহেতু কোনো সমস্যা নেই তারাই হয়তো বা একটু বেশি চিন্তা ভাবনা করছে। তবে প্রবীণ একটা জিনিস বুঝতেই পারছে না, বালু মারা গেল কিভাবে। ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোথাও কোনো রক্তপাত হলো না, আর স্কিন পিঙ্ক কালার কেন হলো? তখনই ভারত কিছু একটা মনে করে দ্রুত বালুর রুমে চলে যায়। ভারত প্রবীণকে একটি ইনহেলার এবং মেডিসিন দেখায়। ভারত বলে, ওদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি বালুর অ্যাস্তমা ছিল। হয়তোবা বালুর সাথে ওরা যখন জোরাজুরি করছিল তখন হয়তোবা ওর অ্যাস্তমার অ্যাটাক হচ্ছে, আর এই মেডিসিন বলছে বালুর স্কিন অ্যালার্জি ছিল, এই জন্য হয়তো ওর স্কিন পিঙ্ক কালার হয়েছে। সব কিছুই ন্যাচারাল, আমরা একটু বেশি চিন্তাভাবনা করছি। তবে প্রবীণ ইনহেলার এবং ওই মেডিসিন ভালো করে পর্যবেক্ষণ করে। প্রবীণের মনের মধ্যে এখনও সন্দেহ কাজ করছে। প্রবীণ ফিরে আসতেই ভারত প্রবীণকে বলছিল, চল কোনো কিছু খাওয়ার ব্যবস্থা করি। আর এটা শুনেই প্রবীণ বলে ওঠে, অ্যালমন্ডস। সাথে সাথে প্রবীণ ঘরে যত ডাস্টবিন আছে সবগুলো ডাস্টবিন তল্লাশি করতে শুরু করে। আর এভাবে খুঁজতে খুঁজতে উপরের ওয়াশরুমের ডাস্টবিনের মধ্যে একটি মেডিসিনের বোতল পায়। এই বোতলটি মূলত পটাশিয়াম সায়ানাইডের, যেটা এক ধরনের পয়জন। প্রবীণ ভারতকে বলে, বালুর যে ইনহেলার পাওয়া গেছে ওটার মেয়াদ তো 1 বছর আগে শেষ হয়ে গেছে, আর অ্যালার্জি যে মেডিসিন সেটা বেসিক অ্যালার্জির মেডিসিন, এর জন্য তো স্কিন টোন পিঙ্ক হওয়ার কথা নয়। প্রবীণ বলে, এটা পটাশিয়াম সায়ানাইডের বোতল, যেটা খেতে অ্যালমন্ডসের মতো কিন্তু পয়জন। এটার কারণে ওর স্কিন পিঙ্ক কালার ধারণ করেছে। প্রবীণের কথা এতক্ষণ আমরা মনে করেছিলাম এটা হয়তোবা অ্যাক্সিডেন্টালি কোনো কিছু ঘটেছে, কিন্তু এখন তো দেখছি এর পিছে অন্য কিছু ছিল। তাই এখন আমাদের আগে খুঁজে বের করতে হবে এই বোতলটা কে কিনেছিল। ভারতের কথা, আমরা সেটা কীভাবে খুঁজে বের করব? প্রবীণ মূলত একটি ড্রাগ শপে কাজ করে, তাই প্রবীণ এই সম্পর্কে ভালো জানে। প্রবীণ বলে, যতদূর আমি জানি এটা কোনো দোকানে বিক্রি হয় না, ইল্লিগাল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হয়। তাই যেই এটা কিনেছে সে ওই ওয়েবসাইট থেকে কিনেছে। তাই ওদের সবার ব্যাংক স্টেটমেন্ট চেক করলেই বোঝা যাবে ওদের মধ্যে কে ওই ওয়েবসাইট থেকে এটা পারচেস করেছিল। কিন্তু এই স্টেটমেন্ট চেক কীভাবে করবে? কারণ ওদেরকে বলে দিলে ওরা তো আগে থেকে সাবধান হয়ে যাবে। এমনভাবে চেক করতে হবে ওরা যেন বুঝতেই না পারে আমরা ওদের ব্যাংক স্টেটমেন্ট চেক করছি। এই জন্য ভারত এবং প্রবীণ ওই 4 জনের এক একজনকে এক এক কথা বলে তাদের ফোন নিয়ে তাদের ফোন থেকে পেমেন্ট করার কথা বলে তাদের ব্যাংকের স্টেটমেন্ট চেক করে। তবে সবার স্টেটমেন্ট চেক করেও কোনো ক্লুই পাওয়া যাচ্ছিল না। তাই ভারত ধারণা করে এমন তো হতে পারে ওরা অনলাইনে কার্ডের মাধ্যমে পেমেন্ট না দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করেছে। তবে প্রবীণের কথা, কে কিনেছিল সেটা না হয় আমরা না বের করতে পারি, যে ব্যক্তি ওই মেডিসিন খাইয়েছে সে তো নিশ্চয়ই কোনো না কোনো কিছুর সাথে মিক্স করে তারপর খাইয়েছে। তার মানে কোনো খাবারের মধ্যে ওই মেডিসিন নিশ্চয়ই আছে। তাই পার্টির সময় ভেনকিরা যা কিছু খেয়েছিল ভারত আর প্রবীণ ওই খাবারগুলো চেক করতে শুরু করে। এখানে যে প্যাকেটে খাবারগুলো আছে সেগুলো একদমই টাচ করা হয়নি, তার মানে এই খাবারে মেডিসিন মিক্স করেনি। এমন কিছুতে মিক্স করেছে যেটা তারা খেয়েছে। সেটা হতে পারে বিয়ারের মধ্যে, কিন্তু বিয়ার তো সবাই খেয়েছিল, তাই বিয়ার মিক্স করেনি। এমন কিছুর সাথে মিক্স করা হয়েছে যেটা শুধুমাত্র বালুকে খাওয়ানো হয়েছিল।
তখন প্রবীণের মনে পড়ে সাই তাকে বলেছিল তারা বালুকে স্পেশাল ড্রিঙ্কের কথা বলে মদের মধ্যে হিসু মিক্স করে খাইয়েছিল। তাই প্রবীণ ডাস্টবিন থেকে সেই বোতলটি খুঁজে বের করে, আর ওই বোতলের নিচেই পটাশিয়াম সায়ানাইড দেখা যায়, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বালুকে খুন করার উদ্দেশ্যেই এই ড্রিঙ্কের মধ্যে পটাশিয়াম সায়ানাইড মিক্স করেছে। তবে এটা কে মিক্স করতে পারে? এর জন্য সাইকে ডাকা হয়। বারোটা সাইয়ের কাছে জানতে চায় বালুর ড্রিঙ্কসের মধ্যে কে হিসু মিক্স করেছিল। সাই তখন মনে করে বলে দুজন মিক্স করেছিল, এক ভেনকি আরেকজন অর্জুন। তবে ভেনকি সবার সামনেই পিছন ফিরে ড্রিঙ্কের মধ্যে হিসু করেছিল। সাই অর্জুনের কথা বলে অর্জুনকে সে মিস করতে দেখেনি, কারণ অর্জুন মিস করতে উপরের ওয়াশরুমে নিয়ে গিয়েছিল। আর এটা শোনা মাত্রই প্রবীণদের সন্দেহটা হয়, কারণ তারা উপরের ওয়াশরুমের ডাস্টবিনেই পটাশিয়াম সায়ানাইডের ওই বোতলটি পেয়েছে। তার মানে এই কাজটি অর্জুন করেছে। এই জন্য অর্জুনকে ডাকা হয়। আর অর্জুন আসা মাত্রই ভারত অর্জুনকে মারতে শুরু করে। ভারতের কথা তুই এটা কি করেছিস? অবশ্য প্রবীণ ভারতকে থামায়। এরপর অর্জুন ভারতকে বলে 7 বছর যাবৎ তুমি এই দেশে এসেছ, এই 7 বছরে একবারও আমাদের কথা ভেবেছ? তুমি তো কখনো আমাদের কল করনি। আবার আমরা যখন তোমার সাথে কথা বলতে কল করেছি তুমি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিয়েছ। তুমি কখনো মায়ের কথা চিন্তা করেছ? মা কেমন আছে, বোন কেমন আছে, বাবা কেমন আছে, তোমার ভাই কেমন আছে, কার কি অবস্থা একবারও তুমি ভেবেছ? ভাবনি। তাহলে কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুলতে এসেছ? অর্জুনের কথা আমরা এটাও জানতে পারি অর্জুনদের সৈয়তা নামে যে বোনটি ছিল সে মারা গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে সৈয়তা ভারতের সাথে কথা বলার অনেক চেষ্টা করেও ভারতকে ফোনে পায়নি। অর্জুন বলে ওই দিন সৈয়তার জন্মদিন ছিল। ও যে কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখত সেই কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগও পেয়েছিল। আমরা সবাই একসাথে কেক কাটার পর ও তোমাকে জানানোর জন্য কল করেছিল, কিন্তু বারবার তুমি ওর কল কেটে দিয়েছ। এখানে আমাদের দেখানো হয় ওই দিন ভারত যখন বারবার কল কেটে দিচ্ছিল তখন সৈয়তার কাছে একটি নম্বর থেকে কল আসে। সৈয়তা বলছিল বারবার কেন আমাকে কল করছো? তখন অন্য পাশ থেকে একজন ছেলে বলছিল তুমি কি আমার সাথে দেখা করতে আসবে, না আমি তোমার বাড়িতে আসব? এরপর সৈয়তা এক বান্ধবীর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু মাঝরাত পর্যন্ত বাড়িতে না ফেরায় প্রথমে অর্জুনরা সৈয়তার ফোনে কল করে, কিন্তু সৈয়তার ফোনও বন্ধ দেখাচ্ছিল। এই জন্য একসময় সবাই খুব চিন্তায় পড়ে যায়। অর্জুন তার বাবাকে নিয়ে সৈয়তাকে খুঁজতে বের হয়। সৈয়তার সকল বান্ধবীর বাড়িতে বাড়িতে খোঁজ করে, কিন্তু কোথাও সৈয়তা আসেনি। আর এভাবে খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে ভোর 4টার সময় যখন তারা বাড়িতে ফিরে তারা দেখে বাড়ির সামনে পুলিশ অপেক্ষা করছে। পুলিশ অর্জুন আর তার বাবাকে একটি হসপিটালে নিয়ে যায়, আর হসপিটালে মর্গে থাকা একটি লাশকে আইডেন্টিফাই করতে বলে। অর্জুনরাও দেখে এ তো সৈয়তার বডি। সৈয়তার অর্ধেক মাথা ফেটে গেছে, পুরো মুখ রক্তে ভেজা। সৈয়তার চেহারা দেখে বোঝার উপায় নেই এটাই সৈয়তা। মেয়ের এমন অবস্থা দেখেই অর্জুনের বাবা জ্ঞান হারিয়ে ফেলে। একে তো বোন এমন নৃশংসভাবে মারা গেছে, তারপর অর্জুনকেই তখন তার বাবা মাকে বোঝাতে হচ্ছিল। অর্জুনের কথা ওই সময় আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। নিজের শোক, পরিবারের শোক সব আমার একাকে সামলাতে হয়েছে। ওই দিন আমি ওকে বাঁচাতে পারিনি। অর্জুন ভারতকে উদ্দেশ্য করে বলে ওই দিন যদি ও না মারা যেয়ে তুমি মারা যেতে তাও ভালো হতো। আমি যদি একটা সুযোগ পেতাম আমি আমার বোনকে বাঁচাতাম, কিন্তু আমি সেই সুযোগটা পাইনি। অর্জুন বলে গতদিন সৈয়তার বান্ধবী প্রিয়া এখানে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে আমাকে কল করেছিল, যেটা আমরা আগেও দেখেছিলাম। প্রিয়া ইউনিভার্সিটির তথ্য জানতে গিয়ে বলছিল আমি আর সৈয়তা বিদেশে স্টাডি করতে যেতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যে সৈয়তার সাথে ওই ঘটনা ঘটে গেল। কথায় কথায় প্রিয়া বালুর কথা জানতে চায় যে বালু এখন কেমন আছে। অর্জুন বলে ভালো আছে, আমরা তো ভালো বন্ধু, আমরা সবাই একসাথে আছি। প্রিয়া জানতে চাচ্ছিল ওর বিহেভিয়ারটা কি একদমই নর্মাল। এবার অর্জুনের একটু সন্দেহ হয়। অর্জুন প্রিয়ার কাছে সত্যিটা জানতে চায় যে আসলে কি ঘটেছে, আমাকে সত্যি করে বলো। প্রিয়া তখন অর্জুনকে জানায় সৈয়তা এবং বালু রিলেশনশিপে ছিল। সৈয়তা যেহেতু প্রিয়ার রুমমেট ছিল তাই সৈয়তার সব কিছু সৈয়তা প্রিয়ার সাথে শেয়ার করত। প্রিয়া বলে প্রথম প্রথম ওদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে বালুর আসল চেহারা সামনে আসতে থাকে। বালু প্রিয়াকে শুধু সন্দেহ করত, প্রিয়াকে একদমই রেস্ট্রিকশনে রাখত। মানে বাইরে চলাফেরা করা, কারোর সাথে কথা বলা, এমনকি ফোনে যদি কাউকে চ্যাট করতে দেখত তাও বালু চেক করে দেখত। ধীরে ধীরে ফ্রেন্ডস বা পরিচিত মানুষদের সাথে যোগাযোগও বন্ধ করিয়ে দিয়েছিল। আর এরপরই একদিন সৈয়তা দেখতে পায় বালু অন্য একটি মেয়ের সাথে ঘুরছে। সৈয়তা তখন বুঝতে পারে বালুর একের অধিক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, বালু তাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য সৈয়তা বালুকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। বালু সেটা বুঝতে পেরে একদিন সৈয়তার কাছে জানতে চাচ্ছিল তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো। সৈয়তা তখন বালুর সাথে তর্কে না জড়িয়ে নিজের মতো চলে যাওয়ার চেষ্টা করছিল। বালু ছিল বদমেজাজি টাইপের, তাই পাবলিকের মধ্যেই সৈয়তাকে থাপ্পড় মেরে বসে। অর্জুনের তখন মনে পড়ে
অর্জুন একদিন সৈয়তার গাল লাল দেখে জানতে চেয়েছিল কি হয়েছে। সৈয়তা অন্য কিছু বলে এড়িয়ে গিয়েছিল। প্রিয়া বলে বালু সৈয়তাকে টর্চার শুরু করেছিল। এমনকি ওর জন্মদিনের রাতেও বালু সৈয়তাকে ওর সাথে দেখা করতে বাধ্য করেছিল। কয়েকদিন আগে আমি আমার বান্ধবীর কাছে বিষয়টি জানতে পেরেছি। আর এটা শোনা মাত্রই অর্জুনের মাথায় রক্ত উঠে যায়। তার মানে সৈয়তা যেদিন মারা গিয়েছিল সেদিন সৈয়তা বালুর সাথে দেখা করতে গিয়েছিল। এতে করে অর্জুন স্পষ্ট বুঝতে পারছে বালুই হয়তো সৈয়তাকে খুন করেছে। এদিকে সৈয়তার ওই রাতের অ্যাক্সিডেন্টের জন্য একজন ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল। সে এখন জেলে আছে। অর্জুনও কনফার্ম করতে চাচ্ছিল যে আসলে ওই ব্যক্তিকে সৈয়তাকে মেরেছিল না বালু মেরেছিল। এই জন্য অর্জুন তার বাবাকে কল করে জানতে পারে সৈয়তার অ্যাক্সিডেন্টের কেসে যে ব্যক্তি জেল খাটছে সে হচ্ছে ড্রাইভার ভীরারাজু। তাই বালুকে যাচাই করতে অর্জুন একটি র্যান্ডম নম্বর থেকে বালুর নম্বরে ভীরারাজুর নাম করে টেস্ট করে যে তুমি যদি আমার দেওয়া অ্যাকাউন্টে এখনই টাকা ট্রান্সফার না করো আমি সত্যিটা সবাইকে বলে দিব। মেসেজটি দেখা মাত্রই বালুর চোখে মুখের যে ভয়টি ছিল সেটা দেখেই অর্জুন ধরে নিয়েছিল বালুই খুন করেছে আর ওই ব্যক্তিকে ফাঁসিয়েছে। নাহলে ওই ব্যক্তির কথায় বালু কেন এতটা ঘাবড়ে যাবে। অর্জুন বলে তখনই আমি কনফার্ম করি বালুই সৈয়তাকে খুন করেছিল। তাই আমি আমার বোনের হত্যার প্রতিশোধ নিতেই ওকে শেষ করে দিয়েছি। তখন প্রবীণ জানতে চায় তুমি বলেছ বালুকে তুমি একটি অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলে, বালুকে ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল। অর্জুনের কথা দেখো, আমি শিওর ওই করেছিল। কিন্তু প্রবীণ বারবারই জানতে চাচ্ছে টাকা ট্রান্সফার করেছিল না সেটা বলো। ভারতও জানতে চাচ্ছিল তুই আমাদের এটা বল টাকা ট্রান্সফার করেছিল কিনা। কিন্তু ভারত সেই উত্তর না দিয়ে বারবারই বলে যাচ্ছে আমি কনফার্ম হওয়ার পরই ওকে মেরেছি। এমনকি একসময় অর্জুন রাগ করে চলেই যায়। ভারত আর প্রবীণ এখন সন্দেহ করছে ও হয়তোবা যাচাই না করেই বালুকে মেরে ফেলেছে। কিন্তু মেরে যেহেতু ফেলেছে এখন কি করবে। ভারতের কথা আমি শিওর ওর কথা ভুল হয়ে গেছে। প্রত্যেকটি জীবনেরই একটা মূল্য আছে। ওর পরিবারের কাছে আমি সত্যিটা খুলে বলবো, বাকিটা তারাই ডিসাইড করুক। এরপরই ভারত সেই দিনের কথা চিন্তা করে। সৈয়তার মৃত্যুর খবর পেয়ে ভারত যেদিন বাড়িতে গিয়েছিল ওই দিনই সে অর্জুনের চোখে রাগ দেখতে পেয়েছিল। অর্জুনের কথা তুমি তো ওই সময় আমাদের পাশে আসোনি, এখন কেন এসেছ। অর্জুনও ঘরের কোনায় কোনায় সৈয়তাকে কল্পনা করছে। ভাই বোনের মধ্যে কত দুষ্টুমি ছিল, কত হাসি ছিল, ঠাট্টা ছিল, সব কিছু চোখের সামনে ভাসছিল। সিন প্রেজেন্টে ভারত যখন ওই দিনগুলোর কথা চিন্তা করছিল তখন প্রবীণ এসে ভারতকে বলে এতক্ষণে হয়তোবা বালুর বাবা মা পৌঁছে গেছে, চল আমরা গিয়ে তাদেরকে পিক করে নিয়ে আসি। তাই ভারত আর প্রবীণ বের হয়ে যায়। আর কিছুক্ষণ পরই বালুর বাবা মাকে তাদের বাড়িতে নিয়ে আসে। বালুর মা আসা মাত্রই মেঝেতে তার ছেলের বডিটি পড়ে থাকতে দেখেই কাপড়টা সরিয়ে ছেলেটার চেহারাটা একবার দেখে আর এরপর চিৎকার করে হাওমাও করে কাঁদতে শুরু করে। বালুর বাবাও মেনে নিতে পারছে না তাদের একমাত্র ছেলেটার নিথর দেহটি এভাবে পড়ে আছে। তারা তো অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে পড়াশোনা করতে এখানে পাঠিয়েছিল। বালুর মাও বলছিল আমি আমার সন্তানকে পড়তে পাঠিয়েছিলাম আর তোমরা আমার সন্তানকে খুন করলে। অবশ্য বালুর মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোর মুখেই নেই। বালুর মা বালুর বাবাকেও বলছিল আমি তোমাকে বারবার বলেছিলাম ছেলেকে বিদেশ পাঠাতে হবে না, তুমি আমার কথা শোনোনি, এই জন্য আমাদের ছেলেটা আজ মারা গেল। তবে বালুর বাবা বালুর মাকে সান্ত্বনা দিয়ে ভিতরে নিয়ে যায় আর এরপর নিচে এসে আলমারির উপর বিয়ারের খালি বোতল দেখে সে স্পষ্টই বুঝতে পারে এখানে তারা কি করত। বালুর বাবা নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভেনকিদের উদ্দেশ্যে গ্লাস ছুঁড়ে মারে। ভেনকিরা বুঝতে পারছে বালুর বাবার মধ্যে কি কাজ করছে। একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে, কিভাবে তাকে সান্ত্বনা দিবে। তবে ভারত আর প্রবীণ তাকে সান্ত্বনা দিয়ে উপরের ঘরে নিয়ে যায়। এদিকে ভারত বালুর বডির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এখন সে কি করবে। আবার অর্জুনকে ভারতের ভরসাতেই তার বাবা মা এখানে পাঠিয়েছিল। আসার সময় ভারতের মাও বলে দিয়েছিল ও একটু অন্যরকম, তোকেই ওকে দেখে রাখতে হবে। ভারত কথা দিয়েছিল যে কোনো কিছুতে আমি ওকে প্রোটেক্ট করব। তাই ভারত এখন দ্বিধায় ভুগছে সে কি তার ভাইয়ের সত্যটা বলে দিবে নাকি তাকে বাঁচাবে। অনেক চিন্তা ভাবনা করে ভারত আর প্রবীণ বালুর বাবার সাথে কথা বলতে যায়। বালুর মা তখন অন্য ঘরে ঘুমাচ্ছে। ভারত অনেক সাহস করে বালুর বাবাকে সত্যিটা খুলে বলতেই যাচ্ছিল। তখনই বালুর বাবা বলে ওঠে আমি তোমাকে কিছু বলতে চাই, জানি না আমি কিভাবে বলবো, তারপরও সত্যিটা তোমাকে বলতে হবে। তোমাকে বলতে পারলে আমার হৃদয়টাও একটু হালকা হবে। আজ থেকে 6 মাস আগে রাত 3টার দিকে বালু আমাকে কল করে শুধু কান্না করছিল। ও কিছু একটা করেছে আমি বুঝতে পারছিলাম, কিন্তু কি করেছে ও ভয়ে বলছিল না। তখন বালুকে আমি সোজা বাড়িতে আসতে বললে বালু সোজা বাড়িতে এসে ও আমাকে সব কিছু খুলে বলে যে আসলে কি ঘটেছে। আর এখানে আমরা জানতে পারি ওই রাতে সৈয়তা যখন বালুর সাথে দেখা করতে এসেছিল, বালু সৈয়তাকে নিয়ে ড্রাইভ করার সময় সৈয়তার সাথে বিভিন্ন কথা নিয়ে যখন তর্ক হচ্ছিল, একসময় বালু রাগ করে সৈয়তাকে ধাক্কা দিয়ে চলন্ত কার থেকে ফেলে দেয়। একটু দূরে গিয়ে বালু কার থামিয়ে আবার ফিরে এসে দেখে
সৈতার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এটা দেখা মাত্রই বালু ঘাবড়ে গিয়েছিল। এই জন্যই মূলত বালু তার বাবাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। বালুর বাবা বলে, বালু আমার একমাত্র সন্তান, তাই ওকে বাঁচানোর জন্য আমি ওর জায়গায় অন্য একজন ড্রাইভারকে জেলে পাঠিয়ে দিয়েছিলাম। বালুর বাবা ভারতের সামনে হাত জোর করে বলে, আমি তোমার পরিবারকে ধোঁকা দিয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সাথে সেটাও বলে, বালু যখন কার থেকে নেমেছিল তখন পর্যন্ত তোমার বোন জীবিত ছিল, কিন্তু বালু আমাকে তার কয়েক ঘন্টা পর কল করেছিল। ওই সময় যদি তোমার বোনকে হসপিটালে নেওয়া যেত, হয়তোবা তোমার বোনকে বাঁচানো সম্ভব ছিল। তাই আমরাই তোমার বোনের মৃত্যুর জন্য দায়ী। বালুর বাবার মুখে সত্যটা শোনার পর ভারতও মানতে পারছে না তার বোনটা এমন নির্মমভাবে মারা গিয়েছে। তবে বালুর বাবা ভারতকে অনুরোধ করে, দয়া করে তোমার আন্টিকে এই বিষয়ে কিছুই বলো না, ও কিচ্ছু জানে না। আর এখন কি করতে হবে সেই ব্যবস্থা করো। আমার পাপের জন্য আমার সন্তানটা আজ মারা গেছে। তবে পুরো সত্যটা জানার পর ভারতটা বালুর মৃত্যুর বিষয়ে তার বাবাকে আর কিচ্ছু না বলেই অর্জুনদেরকে ডাকে, কারণ বালুর বডিটি মাটি চাপা দিতে হবে। এরপর সবাই মিলে বাড়ির পিছে মাটি খুঁড়ে বালুর বডিটি ডিসপোজ করে। ওই রাতে বালুর বাবা বালুর মাকে নিয়ে বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় বালুর বাবা সবার উদ্দেশ্যে বলে যায়, আমি এই বিষয়ে কাউকে কিছু বলবো না, আর তোমাদের চিন্তা করতে হবে না, এই বাড়িটা আমি কিনে নিব। এরপর প্রবীণ এবং ভারত বালুর বাবা মাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসে। কি ভাবছেন মুভি এখানেই শেষ? তাহলে তো সবথেকে বড় ভুলটা করবেন, কারণ আসল টুইস্ট তো এখনও বাকি। ঘরে ফেরা মাত্রই ভারতের পকেট থেকে সেই সায়ানাইডের বোতলটি পড়ে যায়। তবে বোতলের মুখ খোলা দেখে প্রবীণের একটু সন্দেহ হয়। প্রবীণ বোতলটা তুলে ভালো করে লক্ষ্য করে, এটা তো অরিজিনাল পটাশিয়াম সায়ানাইড না, অন্য একটি মেডিসিনের উপর স্টিকার লাগানো হয়েছে। তারা তো এতক্ষণ ভাবছিল অর্জুনই এই সায়ানাইড খাইয়ে বালুকে খুন করেছে। এটা যদি নকল পয়জন হয় তাহলে বালুকে কে খুন করল? আর এরপরে আমাদের আসল সত্যটা দেখানো হয়। মূলত ওই দিন সকালে পেয়ার থেকে বালুর বিষয় জানার পরই সাথে সাথে অর্জুন ভারতকে বিষয়টি জানিয়েছিল এবং বোনের হত্যার প্রতিশোধ নিতে বালুকে খুন করতে অর্জুন ভারতকে ওই সায়ানাইডের বোতল এনে দিতে বলেছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই, ভারতে অর্জুনকে সায়ানাইডের ওই বোতলটি দিয়েছিল, কিন্তু ওই সায়ানাইড যে নকল ছিল সেটা শুধুমাত্র ভারত জানত, অর্জুন জানত না। তাই বালুর মৃত্যুর পর অর্জুন ধরে নিয়েছিল তার দেওয়া সায়ানাইড খেয়ে হয়তো বালুর মৃত্যু হয়েছে, কিন্তু ভারত ভালো করে জানত বালু সায়ানাইড খেয়ে মারা যায়নি। তাহলে বালুর খুনটি কে করল? বালু কী জন্য মারা গেল? মূলত ভারত প্রথম থেকে অর্জুনকে প্রোটেক্ট করে আসছিল। সব কিছু যখন অর্জুনের দিকে পয়েন্ট করছিল তখন ভারত বারবার অর্জুনকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ভারত আগে থেকে জানত অর্জুনের কাছে সে যে মেডিসিন দিয়েছে সেটা খেয়ে বালুর কিছুই হবে না। ভারত শুধুমাত্র অর্জুনকে সান্ত্বনা দিতেই ওই মেডিসিনটি দিয়েছিল। তবে আসল মেডিসিনটি ছিল ভারতের কাছে। আর ভারত ওই রাতে বালুকে মারার উদ্দেশ্য নিয়েই সিরিঞ্জের মধ্যে সায়ানাইড ভরে এই বাড়ির সামনে এসে অপেক্ষা করছিল। আর ওই রাতে কেক কাটার পর সবাই যখন বালুকে মারতে যাচ্ছিল তখন আমরা দেখেছিলাম বালু দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছিল। ওই সময়টাতেই মূলত ভারত বালুর শরীরে ওই সায়ানাইড পুশ করে দিয়েছিল। আর এজন্যই বালু দ্রুত দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তবে বাইরে যে কি হয়েছে ভিতরে কেউই এই বিষয়টি জানত না। এমনকি ভারতের দেয়া সায়ানাইডের কারণেই যে বালুর মৃত্যু হয়েছে সেটা তারা জানত না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভারত সবকিছু না জানার ভান করেছে। ভারত শুরু থেকেই ওদেরকে দিয়ে বালুর পরিবারকে সবকিছু জানিয়েছে যেন এখানে সবকিছু মিটে যায়। আর ভারতের যে মাস্টার প্ল্যান করে বালুকে খুন করে এইভাবে ডিসপোজ করে দিল সেটা ভারত ছাড়া আর কেউই বুঝতে পারল না। এই মুভিতে সৈতা নামে যে মেয়েটির কথা বলা হয়েছে মূলত 2014 সালে ওই মেয়েটি ঠিক এইভাবেই মারা গিয়েছিল। আর এখানে যে বালুর কথা বলা হয়েছে পরবর্তীতে ওই মেয়ের বড় ভাই ওই ব্যক্তিকে এভাবেই খুন করে ঠিক যেমনটা আমরা মুভিতে দেখেছি এইভাবে তার বডিটি ডিসপোজ করেছিল। যে সত্যিটা কখনোই উন্মোচিত হয়নি, শুধুমাত্র এই মুভির মধ্যেই সত্যিটা তুলে ধরা হয়েছে। বাস্তব ঘটনাতেও বালুর বডিটি আজ পর্যন্ত ওই বাড়ির পিছনেই মাটি চাপা দেওয়া রয়েছে। মুভিটি রিলিজ হওয়ার আগ পর্যন্ত ওই বিষয়ে কেউ কিছুই জানত না। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।